শুরুতেই আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি দেখে নিচ্ছি এক নজরে, তারপরে বিস্তারিত সংবাদ। তোলাবাজি গুন্ডা দমনে জোড়া বিল রাজ্যে পাস, সম্পত্তি ধ্বংস করলে দ্বিগুণ আদায় করবে হুঁশিয়ারি শুভেন্দুর, অপরাধ করলে সম্পত্তি বাজেয়াপ্ত করে দেওয়া হবে নিলাম। ওবিসি সংরক্ষণে বিরাট বড় পরিবর্তন, তৃণমূল আমলের ক্যাটাগরি বির 113টি জনগোষ্ঠীর তালিকা বাদ। চাকরি বাঁচাতে পরীক্ষায় বসতে হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের, সিদ্ধান্ত রাজ্য পুলিশের। ভুয়ো রেশন কার্ড হচ্ছে বাতিল, যা জুলাই মাস থেকেই বাড়ি বাড়ি রেশন কার্ড যাচাই শুরু। কোটি কোটি টাকার বিনিময়ে বিদেশ গিয়ে অ্যাওয়ার্ড নিচ্ছেন নরেন্দ্র মোদী, গুরুতর অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। দিল্লিতে কোণঠাসা বিজেপি সরকার, 650 কোটির মেডিকেল দুর্নীতি, 15 টাকার ওয়ারেস কেনা হয়েছে 205 টাকায়, অস্বস্তিতে রেখা গুপ্ত সরকার। হুমায়ুন কবিরকে শিক্ষা দেবার সবক শেখানোর সময় এসেছে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, 24 ঘন্টা না কাটতেই গ্রেপ্তার হুমায়ুন কবিরের 3 অনুগামী। শৈত্য পেরিয়ে ছন্দে ফিরছে দিল্লি বাংলাদেশের সম্পর্ক, ভিসা চালুর পর এবার বাংলাদেশের রেল কোচ রপ্তানি করছে ভারত। কেমন থাকবে আবহাওয়া? বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, লাল সতর্কবার্তাও জারি রয়েছে কিছু কিছু জেলায়। প্রত্যেকটি খবর জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে, পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গুন্ডা মুক্ত পশ্চিমবাংলা, বিধানসভায় দাঁড়িয়ে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই তার নেতৃত্বাধীন সরকার পাস করালো তোলাবাজি গুন্ডা দমনে জোড়া বিল। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, গুন্ডাদের 1 ইঞ্চিও রেয়াত করবেন না তিনি। আর যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করবে তাদের থেকে 3 গুণ আদায় করব আমরা। সোমবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর সরকার পাস করেছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026। দুটি বিলেরই মূল উদ্দেশ্য গুন্ডা এবং সমাজ বিরোধীদের শুধু শাস্তি দেওয়া নয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা। পাশাপাশি সরকারি সম্পত্তির ক্ষতি করলে বিপুল পরিমাণ জরিমানা আদায় করবে বিজেপি সরকার। দুটি বিলের সূত্র ধরে বিজেপি সরকার বুঝিয়ে দিয়েছে, এখন আর গুন্ডা বাহিনীর এতটুকু বারবারন্ত বরদাস্ত করবে না নতুন বিজেপি সরকার। পুলিশ টেবিলের তলায় লুকিয়ে নয়, মাথা তুলে কাজ করবে। তাই বিলের ওপর আলোচনা শেষে দেখা গেছে শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র দপ্তরের আনা এই বিল পাস হলো 176-41 ভোটে। আলোচনার শুরুতে এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তৃণমূল জমানায় ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি সহ একাধিক জায়গায় গোষ্ঠী সংঘর্ষে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছিল। তার প্রেক্ষিতেই ওই বিল আনা হলো রাজ্যে। এই বিলের ওপর আলোচনাকালে গোষ্ঠী সংঘর্ষ, ধর্মীয় উৎসবে হামলা, স্টেশন জ্বালিয়ে দেওয়া, ট্রেনে পাথর ছোড়া, পুলিশের ওপর আক্রমণ, বোমা বিস্ফোরণ সহ বিভিন্ন ঘটনার কথা টেনে এনেছেন সরকার পক্ষে মন্ত্রীরা। এমনকি তারা এটাও অভিযোগ করেছেন, সমাজের একটি সম্প্রদায়কে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে দিত তৃণমূল। ঠিক এখানেই শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, আগে যা হয়েছে রাজ্যে সেটা অতীত, আমি এখন পুলিশ মন্ত্রী, গুন্ডাদের ভিটে মাটি ছাড়া করেই ছাড়ব। ওবিসি সংরক্ষণে বিরাট বড় পরিবর্তন, তৃণমূল আমলের ক্যাটাগরি বির 113টি জনগোষ্ঠীর তালিকা হলো বাদ। পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বিরাট বড়সড় পরিবর্তনের লক্ষ্যে সোমবার বিধানসভায় পাশ হয়ে গেল 2টি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল। সরকারের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সংরক্ষণ ব্যবস্থায় আইনি অসঙ্গতি দূর করতে পদক্ষেপ করা হয়েছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এই সংশোধনীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস বিল 2026 এবং দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল 2026 পেশ করেছেন এদিন। সরকারি প্রস্তাব অনুযায়ী 1993 সালে ওবিসি ক্যাটাগরি এতে অন্তর্ভুক্ত 66টি জনগোষ্ঠীর তালিকা বহাল রাখা হয়েছে। তবে বামফ্রন্ট সরকারের শেষ পর্বে এবং পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত 113টি জনগোষ্ঠীর তালিকা সংশোধনী বিল থেকে বাদ দেওয়ার প্রস্তাব আনা হয়েছে। নিজের চাকরি বাঁচাতে পরীক্ষায় বসতে হবে সিভিক ভলেন্টিয়ারদের, পরীক্ষার মাধ্যমে ঝাড়াই বাছাই সিভিক ভলেন্টিয়ারদের, সিদ্ধান্ত রাজ্য পুলিশের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করা হবে। তারই পদক্ষেপ হিসেবে এবার সিভিক ভলেন্টিয়ারদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক পরীক্ষার ব্যবস্থা শুরু হচ্ছে জেলায় জেলায়। তাদের শারীরিক সক্ষমতা কতটা, আইন কতটা জানেন, সাধারণ মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে কিনা, সব কিছুই পরীক্ষা দিতে হবে এবার। মোট 50 নম্বরের পরীক্ষার ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতার মূল্যায়ন করা হবে। যারা সসম্মানে উত্তরতে
উতরিয়ে যাবেন, ভবিষ্যতে তাদের কোনো সমস্যায় পড়তে হবে না। কিন্তু যারা মাপকাঠি পেরোতে পারবেন না তাদের কঠিন বাস্তবের মুখে পড়বার সম্ভাবনা রয়েছে। তৃণমূল জমানায় পার্টির লোকজনের সিংহভাগ সিভিকের চাকরি পেয়েছেন। দাদা ধরে পাওয়া চাকরিতে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক সক্ষমতা কোনোটাই যাচাই করা হয়নি বলে অভিযোগ বিজেপির। সিভিকদের অনেকেই আমজনতার সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ উঠছে। পালাবদলের পর সিভিকদের মধ্যে থাকা বেনজল দূর করতে উদ্যোগী হলো নতুন বিজেপি সরকার। স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কর্মরত সিভিকদের শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা কি সেটা দেখতে হবে। তার ভিত্তিতে কাজ শুরু করেছে প্রত্যেকটি জেলা। ইতিমধ্যে কোচবিহার জেলা সিভিকদের ফিজিক্যাল পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ঠিক করতে নম্বর ধার্য করেছে। দুটি বিষয় মিলিয়ে 50 নম্বর রাখা হয়েছে। সূত্রের খবর, তা অনুসরণ করছে অন্যান্য জেলাগুলিও। ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান কি রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে উৎকর্ষতা, কম্পিউটারের সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের। সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যাদের শারীরিক যোগ্যতা, পেশাগত যোগ্যতা নেই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ যে গ্রহণ করা হবে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাড়ি বাড়ি শুরু হচ্ছে যাচাই। রাজ্যে যত ভুয়ো রেশন কার্ড রয়েছে সেগুলি চিহ্নিত করতে বদ্ধপরিকর খাদ্য দপ্তর। এক্ষেত্রে তারা প্রথমেই নজর দিচ্ছে 18 বছর বয়সের পর আবেদন করে পাওয়া রেশন কার্ডগুলিকে। কারণ সাধারণত 5 বছর বয়স হলেই শিশুর রেশন কার্ডের জন্য আবেদন করে পরিবার। দীর্ঘদিন স্থায়ীভাবে রাজ্যের বাইরে থাকা বা নির্দিষ্ট কোনো কারণ ছাড়া 18 বছর বয়সের পর রেশন কার্ডের জন্য আবেদন করার কথা নয়। সেক্ষেত্রে পূর্বতন সরকারের আমলে যাদের 18 বছর বয়সের পরে রেশন কার্ড তৈরি করা হয়েছে সেই রেশন কার্ডগুলিকে যাচাই করলে ভুয়ো রেশন কার্ড সহজে চিহ্নিত করা যাবে বলে মনে করছে সরকার। তাই এবার বাড়ি বাড়ি গিয়ে ওই ধরনের রেশন কার্ড প্রাপকদের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। এমনটাই জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তার কথায় রাজ্যে এখন আইনের শাসন শুরু হয়েছে, অযোগ্যরা কোনো সুবিধা পাবে না, তাই এই কঠোর নির্দেশ। মূলত রাজ্যের সীমান্তবর্তী এলাকায় 18 বছর বয়সের পর আবেদনের মাধ্যমে রেশন কার্ড প্রাপকের সংখ্যা অত্যন্ত বেশি হবার সম্ভাবনা রয়েছে। আমাদের হাতে থাকা তথ্য ভাণ্ডার ধরে যাচাই তো হবেই, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হবে। প্রথম দফায় ওই যাচাই পর্ব শুরু হচ্ছে নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং 2 24 পরগনা জেলায়। এর মধ্যে কলকাতা ছাড়া বাকি সবকটি জেলায় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন। একই সঙ্গে অন্নদয় অন্ন যোজনা বা AAOY আওতাধীন যেই সমস্ত পরিবারের সদস্য সংখ্যা মাত্র 1 তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবরের নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। রাজ্যে এরকম 1 সদস্যের অন্নদয় পরিবারের সংখ্যা 2,70,000। খাদ্য দপ্তর থেকে সব জেলার খাদ্য নিয়ামক এবং রেশনিং অধিকর্তাকে চিঠি দিয়ে আগামী 3রা জুলাইয়ের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করবার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যদি দেখা যায় AAOY বা অন্নদয় অন্ন যোজনার আওতায় কোনো সদস্যের আলাদা পরিবার আছে, তাকে অবশ্যই AAOY কার্ডের বদলে জাতীয় খাদ্য সুরক্ষার আওতায় কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে। যদি দেখা যায় কোনো প্রকৃত 1 সদস্য বিশিষ্ট পরিবারের গরিব মানুষটি খুব অসহায়, তার AAOY কার্ড টিকে থাকবে। গুরুতর অভিযোগ, বিদেশ সফরে গিয়ে টাকা দিয়ে অ্যাওয়ার্ড নিচ্ছেন নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শংসাপত্রে বানান ভুল। সেশেলসের সম্মান নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যাপক আক্রমণ দেশ জুড়ে। রবিবার সেশেলসের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেই দেশের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে। এরপরে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস এবং তৃণমূল। তাদের দাবি অর্থের বিনিময়ে ভুল শংসাপত্রের ওই সম্মান পেয়েছেন নরেন্দ্র মোদী। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেতে এক স্যান্ডেলে লিখেছেন, গোটা পৃথিবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বুঝে ফেলেছেন। ওনাকে সম্মান দেওয়া হলে উনি ছুটে আসবেন। 4 দিন আগেই গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন নামের এই নতুন অ্যাওয়ার্ডটি অনুমোদন করেছে সেশেলসের সরকার। প্রধানমন্ত্রী মোদী ছাড়া কেউ ওই সম্মান পাননি। দেশটি এত তাড়াহুড়োতে ছিল যে শংসাপত্রে একাধিক বানান ভুল করেছে। পোস্টের সঙ্গে সেই ভুল বানানের শংসাপত্রের ছবিও পোস্ট করেছেন সুপ্রিয়া। আক্রমণের ঝাঁজ আজও বাড়িয়ে কংগ্রেস নেত্রী লিখেছেন, চলতি বছরেই এমনই একটি আনকোড়া নতুন সম্মান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছিল ইসরায়েল, যেটি তার আগে বা পরে কেউ পাননি। তার দাবি, সেশেলসকে $125 মিলিয়ন ক্রেডিট লাইন এবং $50 মিলিয়ন অনুদানের আশ্বাসের বদলে ওই পুরস্কার পেয়েছেন নরেন্দ্র মোদী। একই সুরে মোদীকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক স্যান্ডেলে মহুয়া মৈত্র আক্রমণ করে জানিয়েছেন, সেশেলসকে ক্রেডিট লাইন এবং অনুদান দিতে দেশের মানুষের টাকা ব্যবহার করেছে নরেন্দ্র মোদী। বিনিময়ে তারা একটি ভুল বানানো শংসাপত্র দিয়েছে নরেন্দ্র মোদীকে। চরম দুর্নীতি বিপাকে দিল্লির বিজেপি সরকার। দিল্লিতে 650 কোটির মেডিকেল দুর্নীতি। 15 টাকার ওয়ারেস কেনা হয়েছে 205-এ। অস্বস্তিতে রেখা গুপ্তের সরকার। দিল্লি সরকারের অধীনে থাকা ছোট বড় হাসপাতাল মিলিয়ে ইনডোর বিভাগে বেডের সংখ্যা 15,000, কিন্তু চাদর কেনা হয়েছে প্রায় 16 লক্ষ। 15,000 বেডের জন্য এত বিপুল সংখ্যক চাদর কেনার কারণ কি, উঠছে প্রশ্ন। সেটাই রহস্য। 150 টাকা দামের চাদর কেনা হয়েছে 450 টাকায়। বাজারে ওআরএসের 1 প্যাকেটের দাম 15 টাকা, কিন্তু রীতিমতো টেন্ডার করে একটি ওআরএস কেনা হয়েছে 205 টাকা দরে। একটি পোর্টেবল এক্স রে মেশিন সাধারণত 10 লক্ষ টাকা দাম। দিল্লি সরকারের সেন্ট্রাল প্রকিউরমেন্ট
এজেন্সি সেগুলো কিনেছে 33 লক্ষ টাকায়। এমন মোট মেশিনের সংখ্যা কত? 448টি। 45 কোটি টাকার বিল হওয়া উচিত ছিল, সেটা হয়েছে 148 কোটি টাকা। রেডিওলজিক্যাল যন্ত্রের বাজারে সাধারণ দাম 25 লক্ষ টাকা, ওই যন্ত্র কেনা হয়েছে 1,10,00,000 টাকা দরে। মধ্যপ্রদেশ থেকে রাম মন্দিরের কেলেঙ্কারি, কেন্দ্রীয় মন্ত্রী নিজেই সরকারি প্রকল্পে নিচ্ছেন ভর্তুকি, তার মাঝে এবার রাজধানী দিল্লির সরকারের মেডিকেল দুর্নীতি ফাঁস। খোদ ভিজিল্যান্স তদন্তে উঠে এসেছে ভয়াবহ 9/6 তথ্য। জানা যাচ্ছে রবিবারই দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে দিল্লি সরকারের স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস সহ 2 সর্বোচ্চ পর্যায়ের আধিকারিককে। বাংলাদেশের তারেক সরকারের আমলে ফের ছন্দে ফিরল দিল্লি ঢাকার কূটনীতি। প্রায় 2 বছরের বিরতির পর বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। রবিবার থেকে শুরু হয়েছে ভিসার আবেদন গ্রহণ। এবার বাণিজ্য ক্ষেত্রেও অগ্রগতি দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে। দীর্ঘ বিরতির পর বাংলাদেশকে এবার রেল কোচ রপ্তানি শুরু করছে ভারত সরকার। 2 দেশের কূটনৈতিক স্বাস্থ্যের উন্নতির বার্তা দিয়ে বাংলাদেশে রেল কোচ রপ্তানি শুরু করতে চাচ্ছে ভারত। সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসেই রেল কোচ হস্তান্তর কার্যক্রম শুরু করবে ভারত। ভারতের রেল মন্ত্রক সংস্থা রাইটসের মাধ্যমে প্রায় 915 কোটি টাকার চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য 200টি ব্রডগেজ যাত্রীবাহী রেল কোচ সরবরাহ করবে ভারত। প্রথম চালানে ঢাকা পাচ্ছে 20টি কোচ। এর আগে ভারত সরকারকে 120টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, 36টি ব্রডগেজ লোকোমোটিভ এবং 10টি মিটার গেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল ভারত সরকার। কোচগুলি পাঞ্জাবের কাপুরথলা রেল কোচ কারখানায় তৈরি হচ্ছে। ইতিমধ্যে হস্তান্তরের প্রস্তুতি শুরু হয়েছে। সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে ধৃত তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিং রায়কে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। সোমবার তাকে ধনে খালির কোটালপুর এলাকায় তারই মালিকানাধীন একটি বিএড কলেজে নিয়ে যাওয়া হয়। তবে এদিন প্রাক্তন বিধায়কের পরনে ছিল স্রেফ একটি হাফ প্যান্ট, জানিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত 11 জুন ওই বিএড কলেজ থেকেই উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণে সরকারি ত্রাণের জিনিসপত্র। এরপরে ধনেখালি থানার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিপাত্তা ছিলেন ওই তৃণমূল নেতা। অবশেষে গত 19 জুন কর্ণাটক থেকে হুগলি গ্রামীণ পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। গত 22 জুন চুঁচুড়া আদালত তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিন তদন্তের স্বার্থে ঘটনার সূত্র মেলাতে রামেন্দুকে তার সেই কলেজে নিয়ে আসে পুলিশ হাফ প্যান্ট পরিয়ে। প্রাক্তন বিধায়ককে এলাকায় দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কলেজ চত্বরে জড়ো হয়ে ধৃত নেতার কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। চারপাশ থেকে ধেয়ে আসে চোর চোর স্লোগান। হুমায়ুন কবিরকে চরম শিক্ষা দেবার রাস্তা বেছে নিলেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে হুমায়ুন কবির জানিয়েছিলেন মুসলিমদের একত্রিত করে বিজেপির সেটা ভেঙে দেবেন তিনি। তারপরে এবার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়কের দাবি, তিনি শুভেন্দুকে কিছু বলেননি, তাকে গ্রেপ্তার করতে হলে করুক গ্রেপ্তার। অপরদিকে মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যথেষ্ট হয়েছে, হুমায়ুন কবিরের মতো লোকজনকে শিক্ষা দেওয়ার সময় এসেছে এবার রাজ্যে। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে নওদার বিধায়ককে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। রেজিনগর এবং শক্তিপুরের কর্মসূচিতে যে ভাষণ দিয়েছিলেন হুমায়ুন, তার পরিপ্রেক্ষিতে কোন কোন ধারায় এফআইআর রুজুর প্রক্রিয়া শুরু হয়েছিল তাও এদিন হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছেন শুভেন্দুবাবু। তার মতে নিজের ছেড়ে আসা রেজিনগর আসনে পুত্রকে উপনির্বাচনে প্রার্থী করে জিতিয়ে আনতে চান বলেই মন্তব্যগুলি করছেন হুমায়ুন। তবে এ ধরনের কথাবার্তা আর সহ্য করবে না শুভেন্দু অধিকারী। হুমায়ুনকে সংযত হতে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক জানিয়েছেন তিনি শুভেন্দুকে নাকি কিছুই বলেননি, তাকে গ্রেপ্তার করলে করুক। প্রসঙ্গত সোমবার বিধানসভায় প্রথমে 2টি কর্মসূচিতে হুমায়ুন যে ভাষণ দিয়েছিলেন তা রীতিমতো পড়ে শোনান শুভেন্দু অধিকারী। তারপরেই বলেন, 2টি ঘটনার পরে মনে হয়েছে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, সময় এসেছে এই ধরনের লোককে এবার সবক শেখানোর। সুর চড়িয়ে শুভেন্দুবাবু বলেন, আপনাকে পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী নন রাজ্যের। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন অতীতে, এখন আর চলবে না রাজ্যে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, হুমায়ুন কবির যে ভাষায় বক্তব্য রেখেছেন তা করার ক্ষমতা তাকে কেউ দেয়নি। তার কথায় আপনাদের নিশ্চিত করছি, এত বড় ক্ষমতা ওকে কেউ দেয়নি। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর ইতিমধ্যে হুমায়ুন কবিরের 2 অনুগামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কি এবার গ্রেপ্তারির পালা হুমায়ুন কবিরের? বাড়ছে আশঙ্কা। সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে শুভেন্দুর হুঁশিয়ারির 24 ঘন্টাও কাটেনি। সোমবার রাত থেকে মুর্শিদাবাদের নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে পুলিশ। হুমায়ুন কবির রেজিনগরের যে সভায় বিতর্কিত মন্তব্য করেছিল, সেই সভামঞ্চের আয়োজকদের মধ্যে আমিনুল হক, গোলাম শেখকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া
কথা বলতে দেব না, দেব না, দেব না। রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর দেখে নেব এক নজরে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে 7 থেকে 11 সেন্টিমিটারের অধিক ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বুধবার ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বুধবার হালকা বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। অপরদিকে উত্তরবঙ্গে সপ্তাহের শেষের দিকে কমতে পারে দুর্যোগের সম্ভাবনা। মঙ্গলবার আজকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও। বাকি জেলাগুলিতেও চলবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বুধবার ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের 8 জেলাতে রয়েছে ঝড় বৃষ্টির সতর্কবার্তা। তবে শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গ জুড়ে।